হ্যালো বন্ধুরা, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের টপিকটি হলো দশম শ্রেণীর বাংলা কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি। বন্ধুরা, এই কবিতাটিতে রয়েছে 5টি স্তবক বা পংক্তি। এই 5টি স্তবক বা পংক্তির 5টি মূল অর্থ বা বিষয়বস্তু আমি আজকে তোমাদের বলে দেবো। এই 5টি পংক্তির 5টি মূল অর্থ যদি তোমরা মনে রাখো, তাহলে এই কবিতা থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন বা কবিতার মূল বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ যাই থাকুক, তোমরা কিন্তু খুব সহজেই তার উত্তর লিখতে পারবে। অর্থাৎ কবিতাটা তোমাদের একদম সরগড় হয়ে যাবে এবং এর ভেতরকার অর্থ ভীষণ ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে। আজকে আমি তাই এই মূল 5টি অর্থ বা মূল 5টি বিষয়বস্তুর ওপর বেস করে সম্পূর্ণ কবিতাটি লাইন ধরে ধরে বিষয়বস্তু এবং অর্থ তোমাদের বুঝিয়ে বলবো। কিন্তু সেটি শুরু করার আগে প্রথমেই আমরা জেনে নেব এই কবিতাটি মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। এর পরবর্তীকালে তার পত্রপুট কাব্যগ্রন্থে কবিতা হিসাবে এটি স্থান পায় এবং তারপর এটি সঞ্চয়িতাতে লিপিবদ্ধ করা হয়। এবার আমরা জেনে নেব কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটি রচনা করেছিলেন। 1935 সালে ইতালির সাম্রাজ্যবাদী শাসক মুসোলিনি আফ্রিকা আক্রমণ করেছিলেন এবং সেই আক্রমণের ক্ষয়ক্ষতি, বিভৎসতা, হিংস্রতায় রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং তারই প্রতিবাদ স্বরূপ 1937 সালে তিনি রচনা করেছিলেন আফ্রিকা কবিতাটি। তো চলো এবার কবিতার মূল বিষয়বস্তুতে আমরা প্রবেশ করি। কিন্তু প্রবেশ করার আগে আমি যে বলেছিলাম তোমাদের যে মূল 5টা অর্থ বা মূল 5টা অর্থাৎ 5টা পংক্তির 5টা অর্থ বা মূল বিষয়বস্তু তোমাদের বলবো। তো চলো প্রথমেই সেই বিষয়বস্তুটা দেখে নিই। যে 5টি বিষয়বস্তু মনে রাখলেই সম্পূর্ণ কবিতাটি একদম আয়ত্তের মধ্যে চলে আসবে। কবিতার প্রথম স্তবকের মূল অর্থ হলো আফ্রিকার জন্ম। কবিতার দ্বিতীয় স্তবকের মূল অর্থ আফ্রিকার পরিচয় ও ভয়ঙ্করতা। কবিতার তৃতীয় স্তবকের অর্থ ভয়ঙ্কর আফ্রিকায় সাম্রাজ্যবাদীদের প্রবেশ ও তাদের পাশবিক অত্যাচার। কবিতার চতুর্থ স্তবকের অর্থ আফ্রিকার বহুদূরে তখনও কেবল শান্তি। এবং পঞ্চম যে পংক্তিটি রয়েছে সেখানকার মূল অর্থ কবির ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কবির আবেদন। তো এই 5টি অর্থ বা মূল বিষয়বস্তুর ওপর বেশ করে কিভাবে সম্পূর্ণ কবিতাটা তোমরা মনে রাখবে সেটি এবার আলোচনা করব। তো চলো প্রথম যে পংক্তিটি আছে সেখানের আমরা যে অর্থটি দাঁড় করিয়েছি আফ্রিকার জন্ম, সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, কবিতার এই যে 5টি অর্থ আমি বললাম, এটা দেখেই কিন্তু আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি কবিতার বিষয়বস্তু কি হতে পারে। এবং নামকরণটা তোমরা দেখতেই পাচ্ছ, আফ্রিকা। আফ্রিকা হচ্ছে আমাদের পৃথিবীতে যে 7টি মহাদেশ আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। সেই আফ্রিকার প্রাচীন জনবসতির ওপর সাম্রাজ্যবাদী শক্তির যে অত্যাচার, সেই অত্যাচারের কথাই কিন্তু এই কবিতায় আমরা দেখতে পাবো। এবং সেই অত্যাচারের ফলে যে বিভৎস পরিণতি হয়েছিল আফ্রিকার, তা কবি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো চলো প্রথমে আলোচনা করি প্রথম পংক্তিটি এবং প্রথম পংক্তির অর্থটি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত মানে কি? যার কোনো কিছুই ঠিক নেই, কোনো কিছুই স্থির নেই, সেই রকম একটা সময় অত্যন্ত প্রাচীন যুগে স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা যখন নতুন কিছু সৃষ্টি করছিলেন, নতুন কিছু সৃষ্টি বলতে নতুন পৃথিবী সৃষ্টি করছিলেন, তখন নিজের সৃষ্টিতেই নিজে কিন্তু সন্তুষ্ট থাকতে পারছিলেন না। ফলে বারবার তিনি সৃষ্টি করছেন এবং বারবারই নিজের প্রতি অসন্তোষ মানে কি? সন্তুষ্ট না হয়ে সেই সৃষ্টিকে করে দিচ্ছিলেন বিধ্বস্ত অর্থাৎ ধ্বংস। অর্থাৎ সৃষ্টির আদিলগ্ন থেকে যদি আমরা দেখি, সেই সময় পৃথিবী একদমই কিন্তু অশান্ত ছিল। বারবার একটি করে যুগ যাচ্ছে, একটি করে সময় আসছে, পৃথিবী তোলপাড় হয়ে গিয়ে নতুন কিছু সৃষ্টি হচ্ছে। আমরা যখন কোনো কিছু আঁকি, যদি আমাদের সেই আঁকাটা পছন্দ না হয়, তখন আমরা কি করি? সেই আঁকাটাকে মুছে দিয়ে বা সেই পাতাটাকে ফেলে দিয়ে নতুন করে আবার একটি আঁকার চেষ্টা করি। সেরকমই সৃষ্টিকর্তাও বারবার চেষ্টা করছিলেন
যে পৃথিবীটাকে খুব সুন্দর করে সাজাতে। তার জন্য কোনোভাবেই নিজের প্রতি তিনি সন্তুষ্ট হতে পারছিলেন না। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে কি অশান্ত, অশান্ত সমুদ্রের বাহু, সমুদ্রের বাহু বলতে এখানে বোঝানো হচ্ছে সমুদ্রের বড় বড় ঢেউ, প্রাচী ধরিত্রীর বুক থেকে, প্রাচী মানে কি প্রাচীন, আর ধরিত্রী মানে কি পৃথিবী, অর্থাৎ প্রাচীন পৃথিবীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, অর্থাৎ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। এখানেই আমরা কবিতার নামটি পেয়ে গেলাম আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বনস্পতি মানে কি বড় বড় গাছ, যে গাছগুলো ছায়া দান করে, তার নিবিড় পাহারায় অর্থাৎ বৃহৎ গাছগাছালির মধ্যে, কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ মানে কি কিপটে, অর্থাৎ যেখানে বড় বড় গাছ থাকবে তার নিচে অবশ্যই আলো কম থাকবে, সেই আলোর অন্ধকার অন্তঃপুরে আফ্রিকাকে নিয়ে গেল, অর্থাৎ আফ্রিকা প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ জন্ম হলো আফ্রিকার। প্রথম পংক্তিটার আমি নাম দিয়েছিলাম আফ্রিকার জন্ম। তো তোমরা দেখতে পেলে প্রথম পংক্তিতে কিভাবে আফ্রিকার জন্ম হলো, সৃষ্টিকর্তা কিভাবে বারবার নিজের প্রতি অসন্তোষে নিজের সৃষ্টিকেই ধ্বংস করতে করতে আফ্রিকার জন্ম দিলেন, নিবিড় বনস্পতির ছাওয়ায় এক সকলের লোকচক্ষুর আড়ালে কিভাবে জন্ম নিল আফ্রিকা। এবার আমরা দেখি দ্বিতীয় স্তবকে কবি কি বলেছেন। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। সেখানে নিভৃত অবকাশে, নিভৃত মানে কি সকলের লোকচক্ষুর আড়ালে, অর্থাৎ কেউ জানতে পারেনি তোমার সৃষ্টি। অবকাশে মানে তোমার নিজের ছুটিতে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, অর্থাৎ নিজেকে আরও বেশি দুর্গম বা নিজেকে আরও বেশি শক্ত, কঠিন, বিভৎস করে তুলেছিলে তোমার ছত্রে ছত্রে রহস্য দ্বারা। চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, অর্থাৎ জল স্থল আকাশ এগুলো যতটা বেশি দুর্বোধ বা যতটা বেশি ভয়ঙ্কর হতে পারে তার সংকেতগুলো তুমি নিজে নিজে বোঝার চেষ্টা করছিলে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতির এই যে সজাগ দৃষ্টি, তোমাকে প্রকৃতি একদম সাজিয়ে দিয়েছিল। প্রকৃতির এই প্রাচীন জাদু, সেখানে কি ছিল না, সমস্ত কিছুই ছিল। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, মানে তোমার চেতনার অতীত, মানে তুমি যেখানে চেতনা তোমার ছিল না সেই মনেও তোমাকে মন্ত্র জাগিয়েছিল এই প্রকৃতি। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্রবেশে, অর্থাৎ তুমি নিজেই নিজেকে বিদ্রুপ করেছিলে, আরও কঠিন করে তুলেছিলে, ভয়ঙ্কর করে তুলেছিলে, নিজেকে লোকচক্ষুর আড়ালে ছদ্মবেশে রাখতে চেয়েছিলে, যার প্রতিটা পদে পদে ছিল বিপদ। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, অর্থাৎ ভয়কে জয় করতে দিতে চাইছিলে না, চাইছিলে আরও কঠিন হয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে, অর্থাৎ নিজেকে উগ্র করে তুলেছিলে, বিভৎস করে তুলেছিলে, হিংস্র করে তুলেছিলে নিজেরই মহিমায় এবং তাণ্ডবের দুন্দুভিনী নাদে, অর্থাৎ যুদ্ধের দামামা বাজিয়েছিলে তুমি, ভয়ঙ্করের দামামা বাজিয়েছিলে নিজের মধ্যেই। অর্থাৎ এই প্যারাতে কবি বোঝাতে চেয়েছিলেন আফ্রিকান কতটা ভয়ঙ্কর, লোকচক্ষুর আড়ালে থেকে কতটা বিভৎস, যার প্রতিটা পদে পদে বিপদ, দীর্ঘদিন মানুষের চোখের আড়ালে কিভাবে তার ভয়ঙ্করতাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছিল আফ্রিকা। তাই এক লাইনে যদি দ্বিতীয় পংক্তিটির মূল অর্থ আমরা বলি, সেটি হলো আফ্রিকার পরিচয় ও তার ভয়ঙ্করতা। এবার আসছি তৃতীয় প্যারায় বা তৃতীয় পংক্তিতে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আফ্রিকাকে কবি এখানে বলেছেন ছায়াবৃতা। ছায়াবৃতা মানে কি আফ্রিকা মহাদেশটা জঙ্গলে ভর্তি, জঙ্গলে পরিপূর্ণ, অর্থাৎ বড় বড় বনস্পতি বা বড় বড় বৃক্ষ ছায়া দান করছে আফ্রিকায়, অর্থাৎ তাদের কালো ঘোমটার নিচে অপরিচিত, অর্থাৎ মানুষের লোকচক্ষুর আড়ালে আফ্রিকাকে কেউ জানতো না, চিনত না, তার যে মানব রূপকে সে লুকিয়ে রেখেছিল উপেক্ষার আবিল দৃষ্টিতে, অর্থাৎ উপেক্ষা করে গিয়েছিল সমগ্র বিশ্বকে যে সে সকলের লোকচক্ষুর আড়ালে থাকবে। কিন্তু এবার আমরা দেখব তার সেই উপেক্ষার যে দৃষ্টিতে সমগ্র বিশ্বকে সে দেখেছিল এবং নিজেকে লুকিয়ে রেখেছিল, তা আর লুকোনো অবস্থায় থাকলো না। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ তাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে চেয়ে, অর্থাৎ এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা হলো সাম্রাজ্যবাদীর দল। সাম্রাজ্যবাদী কারা?
যারা সাম্রাজ্য বিস্তারের জন্য নিজেকে যতটা হিংস্র করার দরকার তার থেকেও হিংস্র হতেও দুবার ভাবে না। তো তারা লোহার হাতকড়ি নিয়ে অর্থাৎ আফ্রিকায় তাদের আগমন ঘটল, যাদের নখ, যাদের তীক্ষ্ণতা আফ্রিকার ভয়ঙ্কর হিংস্র পশুদের থেকেও ভয়ঙ্কর। তাই নেকড়ের সাথে তাদের তুলনা করা হচ্ছে, নেকড়ের থেকেও তারা অনেক বেশি ভয়ঙ্কর। এলো মানুষ ধরার দল, তারা প্রত্যেকে মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তোমার যে সূর্যহারা অরণ্য মানে সূর্যের আলো প্রবেশ করতে না পারার জন্য তোমার যতটা গর্ব ছিল, তাদের গর্ব তোমার থেকেও দ্বিগুণ বেশি। সভ্যের বর্বর লোক, তারা সভ্য, সাধারণ মানুষের কাছে তারা সভ্য জাতি বলে পরিচিত, কিন্তু তারা সভ্যতার আড়ালে অত্যন্ত বর্বর, অত্যন্ত হিংস্র, এবং তাদের লোভ এতটাই বেশি যে কোনো সভ্য সমাজকে ধ্বংস করতে তারা দুবার ভাবে না। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তারা তাদের যে লোভ, তাদের যে বর্বরতা, তাদের হিংস্রতা, তোমার সম্পদকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, তার জন্য তাদের নির্লজ্জ অমানুষতা, অমানবিকতা তারা নগ্ন করলো, তোমার সামনে উন্মুক্ত করে দিল। তার কোনো কিছুতেই তারা পিছপা হলো না। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। তাদের শোষণ, বর্বরতা, লুণ্ঠন, তা তোমার এই যে ভাষাহীন ক্রন্দন মানে তুমি যে নিঃশব্দে কেঁদে চলেছ তোমার ওপরে এই অত্যাচারের আঘাত সহ্য করতে না পেরে, তার তারা কর্ণপাত করলো না। তারা অরণ্য পথে তোমাকে পদপিষ্ট করে তোমার সব কিছুই লুটে নিয়ে চলে যেতে লাগলো, এবং তোমার রক্তে, তোমার অশ্রুতে অর্থাৎ তোমার চোখের জল মিশে দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ এই দস্যুদের পায়ের যে কাঁটা জুতোর তলায় তোমার ওপর, বুকের ওপর যে পা তুলে তারা এগিয়ে চলল, তার রক্ত, তোমার অশ্রু মানে তোমার কান্না মিলে মিশে বিভৎস কাদার সৃষ্টি হলো। সেই কাদার চিরচিহ্ন দিয়ে গেল তোমাকে, যে এইভাবে অপমান করে গেল সভ্য সমাজের বর্বর মানুষরা, তা চিরকাল তোমার এই অপমানিত ইতিহাস চিরস্মরণীয় হয়ে থাকলো। তাই তৃতীয় প্যারার বা তৃতীয় পংক্তির অর্থটি ভয়ঙ্কর আফ্রিকায় সাম্রাজ্যবাদীদের প্রবেশ ও তাদের পাশবিক অত্যাচার। তো এই অর্থটা দিয়ে তোমরা বুঝতে পারছো তৃতীয় পংক্তির মূল বিষয়বস্তুটি। এবার আসছি চতুর্থ পংক্তিতে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। যে সমস্ত বর্বর মানুষেরা অর্থাৎ উন্নত দেশের বর্বর মানুষেরা তোমার উপর অত্যাচার করছিল, তোমার সমস্ত সম্পদ হরণ করে নিয়ে যাচ্ছিল, তোমার অশ্রু, তোমার রক্তে আফ্রিকার মাটি পঙ্কিল হয়ে গিয়েছিল, সেই সমস্ত মানুষদের পাড়ায় মন্দিরে মন্দিরে তখন বাজছে পুজোর ঘণ্টা। অর্থাৎ একদিকে তুমি কাঁদছো আর সেইখানে চলছে পূজা, আরতি, আনন্দের একটা পরিবেশ। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। আফ্রিকায় মায়ের কোল থেকে শিশুদের হত্যা করা হচ্ছিল, শিশুদের থেকে মায়েদের আলাদা করে দিয়ে যাওয়া হচ্ছিল। সকাল সন্ধ্যায় কেবল হাহাকার হাহুতাশ বাহিত হচ্ছিল আকাশে বাতাসে, কিন্তু তা থেকে বহু ক্রোশ দূরে সেই সমস্ত বর্বর মানুষের দেশে তখন দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। অর্থাৎ শিশুরা তখন মায়ের সঙ্গে খেলছিল, আনন্দ করছিল। আর আফ্রিকাতে অত্যাচারের জন্য তখন আফ্রিকা কাঁদছিল অঝরে, নিস্তব্ধে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ কবিরা সেই সময় সুন্দরের আরাধনা নিয়ে ব্যস্ত। তোমার এই অসহায়ত্বকে কারোর কাছেই সেরকম গুরুত্ব ছিল না। তুমি নিজেকে যেভাবে লুকিয়ে রেখেছিলে, আজ তুমি যখন প্রকাশিত হলে সকলের কাছে, এই অত্যাচার তোমার একারই কষ্ট হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ তৃতীয় প্যারার যে বা তৃতীয় পংক্তির যে অর্থটা, আফ্রিকার বহুদূরে তখন কেবলই শান্তি। তো অর্থটা বুঝতে পারছো এই প্যারা থেকে বা এই পংক্তি থেকে এই অর্থটার মূল বিষয়বস্তুটাকে নির্দেশ করছে। পঞ্চম পংক্তিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। পশ্চিম দিগন্ত মানে পশ্চিমের দেশগুলো, অর্থাৎ সভ্য দেশ, উন্নত দেশগুলির কথা বলা হচ্ছে।
প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। প্রদোষকাল মানে কি? সন্ধ্যের আগের মুহূর্ত। ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, ঝঞ্ঝা ঝড় ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস মানে একটা অস্থির অবস্থা। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। গুপ্ত গহ্বর মানে কি? সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে পশুরা তাদের নিজেদের গুহা থেকে বা তাদের নিজেদের গুপ্ত স্থান থেকে, যেখানে তারা বসবাস করে, সেখান থেকে তারা বেরিয়ে আসে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, অর্থাৎ ঘোষণা হতে চলেছে দিনটি শেষ হয়ে আসছে, অর্থাৎ পশুদের আগমনের সাথে সাথে দিনটি যে শেষ হয়ে আসছে সেই সময়কালকে এখানে চিহ্নিত করা হচ্ছে। তখনই কবি আবেদন করেছেন যুগান্তের কবির কাছে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কাছে। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মণিহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। অর্থাৎ এত যুগ ধরে আফ্রিকাকে এতটা কষ্ট দেওয়ার পর ভবিষ্যৎ প্রজন্মের কাছে কবির বার্তা বা কবির আহ্বান যে এই যুগটা তো শেষ হতে চলল, আফ্রিকার যে ক্ষতি হলো সেই ক্ষতি পূরণ করার ক্ষমতা আমাদের কারণ নেই। তাই এই শেষ রশ্মিপাতে, অর্থাৎ সূর্যের শেষ আলোকবিন্দুটা অস্ত যাওয়ার ঠিক আগেই আমরা প্রার্থনা করি এবং আমরা সেই মণিহারা মানবীর দ্বারে, অর্থাৎ যে সম্পদ আফ্রিকার ছিল, যে ঐতিহ্য আফ্রিকার ছিল, যা পুরোটাই হরণ হয়ে গেছে, অর্থাৎ মণিহারা ফণির মতো অবস্থা, সেই আফ্রিকাকে মানবীর সাথে তুলনা করা হচ্ছে, যে সব কিছু হারিয়ে ফেলেছে, তার পাশে আমরা দাঁড়াই এবং করজোরে তাকে বলি ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। যে আমরা যা ভুল করেছি তাকে ক্ষমা করে দাও এবং জাগ্রত হোক আমাদের শুভ বুদ্ধির, জন্ম হোক মানবতার, শেষ হোক এই বর্বরতার। তো শেষ প্যারাটা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কবির প্রার্থনা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কবির আবেদন। তো এই মূল অর্থ থেকে শেষ পংক্তিটির বিষয়বস্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবেই 5টি পংক্তির 5টি যে মূল অর্থ আমি তোমাদের বললাম এবং সেই নিয়ে আমি পুরো কবিতাটা বিশ্লেষণ করে দেখালাম। তো এখান থেকে তোমরা নিশ্চয়ই সম্পূর্ণ কবিতাটা বুঝতে পেরেছো এবং এখান থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা নিশ্চয়ই তার যথাযথ উত্তর লিখতে পারবে। তো এবার আমরা এই কবিতা থেকে মূল যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, কে কার মনে মন্ত্র জাগাচ্ছিল, এই মন্ত্রের তাৎপর্য কী? এরপর এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নোক চাঁদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, কাদের আসার কথা বলা হয়েছে, মন্তব্যটির দ্বারা কি বোঝানো হয়েছে? এরপর এলো মানুষ ধরার দল, কবি কাদের সম্পর্কে বলেছেন, তাদের মানুষ ধরার দল বলা হয়েছে কেন? তারপরে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন তা সংক্ষেপে লেখো। এরপর সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, সভ্যের বর্বর লোক বলতে কিসের কথা বলা হয়েছে, কিভাবে তার নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল? এবং আরেকটি প্রশ্ন তোমাদের বলবো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর এসো যুগান্তের কবি, কোন পরিস্থিতিতে যুগান্তের কবিকে আহ্বান জানানো হয়েছে, তার কাছে কবির কি প্রত্যাশা? এবং এর পাশাপাশি কবিতার বিষয় সংক্ষেপ এবং নামকরণটিও তোমরা খুব ভালো করে করে নেবে। তাহলে কিন্তু বিষয় সংক্ষেপ ও নামকরণ যদি করে নাও ঠিক করে, আমি যেভাবে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে, তাহলে কিন্তু এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা তার উত্তর লিখতে পারবে। তো আশা করছি আজকের কবিতাটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কবিতাটির সম্পূর্ণ অর্থ বুঝতে পেরেছো। এবং এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও, আমি তার যথাযথ উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।